আলপনাদি চলে যাওয়ার পর আলপনাদির হাজবেন্ড মানে বর লাইভে কি বলল দেখে নাও। তোমরা তো সব কিছু জানো, শুনেছো। তো আমি আজকে এসেছিলাম বিশেষ একটা কাজে, বলতে মানে এখানে নাকড়াকুড়িতে। আমার শাশুড়ি মাতা তো আসেননি, ও হচ্ছে কর্দবাড়িতে আছে। আর এখানে এসছি, এই যে এগুলো চিঠি নিয়ে এসছি, মানে এই গ্রামে দিতে হবে। আর এটা আমার ভাই, এটা মামার ছেলে হয়। আর এটা তো মামি, তোমরা জানোই। এই যে দুই দিদা, বর্মা হবে, ওটা দিদা হবে, এটাও দিদা। ও বলছে মানে এই দিদাগুলো বলছে যে তুই একটা লাইভ কর ইমিডিয়েট। মানে আমরা ভিডিওই করতে পারছি না, মানে মানুষকে যে জানাবো একটা কথা, ওটাই আমাদের মানে পরিস্থিতি, আমাদের মানে কি বলবো এখানে, মানে বলার কোনো আমাদের কিছু নেই। আমাদেরও ইচ্ছা, আলপনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থেকে ভগবানের শ্রীধাম সেই গোলক বৃন্দাবনে যেন থাকতে পারি, যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই। জন্ম হলেই এই মায়া, আর মায়া হলেই কষ্ট, আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট। তো বেচারি জীবনে কিছুই পায়নি। বেচারির সঙ্গে আমার 2013 সালে প্রথম দেখা হয়। তারপর তো 2017 সালে 10ই জানুয়ারি আমরা বিয়ে করি। আর অনেক লং টাইম, বিশাল সম্পর্ক, যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না। আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি, কিন্তু কিছু এতটুকুই বলবো। তারপর এতটা সময়, লং টাইম আমাদের জীবনটা কেটে গেল। বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল, বাড়িতে মেনে নিয়েছিল না। তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার, যাকে আমার, যে আমার জীবন, যাকে আমি এত ভালোবাসলাম, তাকে মেনে নিল না, তাহলে আমিও চলে যাব। দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, দীর্ঘ 6-7 বছর বাইরে থাকলাম। তারপরে এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিলো, মানে আমরা জায়গা খুঁজছিলাম তো, কিন্তু বাবা মা, মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল, কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে। তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই যাব কর্দবাড়িতে, বর্ষাতেই চলে যাব। এই যে এই মামিটার সঙ্গে গল্প করেছিল। তো হ্যাঁ, তো এবার তার মাঝখানেই আপনার তো জানো যে তোমরা হঠাৎ করে একটু গাঁটে ব্যথা, তো গাঁটে ব্যথা, তো আমরা কিন্তু 10 বছর থেকে হোমিও ওষুধ খাই। আমরা নিম্নবিত্ত শ্রেণীর লোক, প্রত্যন্ত গ্রামের লোক। আর যেখানে খেতাম আমরা হোমিও ওষুধ, সকলেই খেতাম, ওখানে আমরা 10 বছর ধরে ওষুধ খেয়ে ভালো আছি সকলেই। ওর মায় হার্টের পেশেন্ট, থাইরয়েডের প্রবলেম আছে, তারপর বিপি বেশি, মানে ব্লাড প্রেশার হাই, আরও নানান সমস্যা আছে, ইউরিনের প্রবলেম আছে। ওই ডাক্তার, যে ডাক্তার, ও একজন বড় ডাক্তার, পাশ করা ডাক্তার, কিন্তু হোমিও। ওর বাবাও ছিল বড় ডাক্তার, ওর কাছে, ওর ছেলের কাছে এখন খাচ্ছে। আগে বাবাটা মারা যায় করোনায়। তো ওখানে আমরা প্রথমে, তোমরা তো জানোই, আলপনাকে নিয়ে যাই। নিয়ে গিয়ে বলছে কোনো ব্যাপার না, এটা হয়তো ছোটোখাটো প্রবলেম, ওষুধ খেয়ে থাকো আর দেখো। তো আমরা ওষুধ খাওয়াই ওকে, খাইয়ে 1 মাস পর মোটামুটি ভালোই ছিল, তখন অতটা সমস্যা ছিল না। তারপর ওখান থেকে 1 মাস ওষুধ খেয়ে কয়েকদিন জ্বর হয়েছিল মনে হয়, মানে ওই ব্যথার জন্য। তখন ওকে আবার একটা ভালো একটা ফিজিশিয়ানকে দেখাই, এমডি কি ফিজিশিয়ান আমি অত ভালো বুঝি না, ডিগ্রি হয়তো এমডি, মানে ও জেনারেল ফিজিশিয়ানই ছিল। তো ডাক্তার ওষুধ দিয়ে তারপর অনেক কিছু টেস্ট করলো, টেস্ট করে বলছে যে, আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, তোমরা তো সবই জানো, তাও বলছি, মানে আমার সঙ্গে কি হল, ভগবান কেন এমন করলো, কি অপরাধ করেছিলাম। তো তারপর দেখাই 1 মাস হোমিও ওষুধ খেয়ে, তারপর বলছে যে ঠিক আছে, ওর আয়রনের কম আছে শরীরে, এই ট্যাবলেট দিলাম, এই দিলাম,
ওষুধ খাও, ঠিকঠাক হয়ে যাবে। আর ব্লাড ট্রান্সফ্লেশন করতে যেও না, কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না, আমরা জোর করে ব্লাড ট্রান্সফ্লেশন করি, কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সফ্লেশন কিন্তু ভালো না। মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায়, কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে, মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক। আর এমন কিছু তোমার ওয়াইফের রক্ত একদম যে এখনই নিতে হবে, কিছুদিন দেখা যাবে। তো তখন আমরা ভাবছি ঠিক আছে, আর আলপনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে এই আমি নিব না, তারপর ওই যে হ্যান ত্যান এরকম। তো চেষ্টা করি ওষুধ খেয়ে। তো তারপর ওখানে 1 মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায়। তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম, মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে এই যে বিছানায় শয্যাগত হয়ে যাচ্ছে ওরকম না, ভালোই আছে কিন্তু লেভেল কম। আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে, ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল, ওর শরীরে যেটা ব্লাড সেটা ও নেগেটিভ, কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এবি পজিটিভ, তোমাদের তো বলেছি। তারপর এবি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই, হসপিটালে দেওয়া হয়। তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না, বলে যে 10টার সময়, রাত্রি 10টার সময় আসবা। রাত্রি 10টার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না, তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ, ও নেগেটিভই, কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর ডাব্লিউবিসি বেড়ে যাচ্ছে, যার জন্যে বা রক্তটা একটু ভাঙছে, কি কারণে জানি না, বা রক্ত কম, ও এইসব কিছু বলেনি যে রক্ত কম। তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না, অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভই বের হয়েছে। তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো। এবার আমি ও নেগেটিভ ডোনার গত 4 বছর আগে যে ছিল তাকে আবার ডাকলাম। আরও 3জন বন্ধু ছিল আমার, 3জন না, আমি ও নেগেটিভ আমার অনেক, মানে আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড, এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকেই কানেকশান আছে, যা কোনো দিনও যদি লাগে। তো আলপনার তো এই মানে 28 বছরের মধ্যে কোনো দিনও ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড, কারণ সেরকম তো ওর কোনো প্রবলেমই ছিল না। আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশন হয়েছিল সেই জন্য। আর গেল তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম, দিয়ে পরপর 3 দিনে 3টে ব্লাড আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম, দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় 8.5-এর মতো হয়ে গেল, 8.5 9 এরকম। তারপর ও তো একদম মানে একদমই সুস্থ, মানে শরীরে লাল, এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল। আমরা তো একদম খুশি হয়ে গেলাম। ঠিক আছে, ডাক্তারও বললো যে এখন আর চিন্তা করতে হবে না, এখন আমি ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও, তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে, মোটামুটি 10-11 চলে যাবে। তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার, তো যেই ডাক্তারটা দেখাবো ভালো, তো সেই ডাক্তারটা বললো যে আমি 2 দিন পরে আসছি, তো তোমরা আসবে। আমরা তাহলে, আলপনা বলছে আমি যাব না। আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার, তো যাবেই না। তো ওখানে থেকে গেলাম 2-3 দিন, থেকে তো জ্বর ছিল, তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম, তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি। তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদিয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম, নামটা আমার মনে নেই, জওহরলাল নেহেরু কিছু একটা হবে, JN বি কি এস এরকম, JNS নাকি এরকমই হবে। তো হ্যাঁ, ওখানে ভর্তি করে, তো ওখানে ওদের কাছে ব্লাড নেই, ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে। এবার কলকাতায় যে সব থেকে বড় হসপিটাল অ্যাপেলো, সেটাও আমরা জানতাম না। তারপর ওখানে সব থেকে বড় হসপিটালে নিয়ে গেলাম, তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো। আর আমার মানে কি বলবো, ওর সঙ্গে আমি যবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে, জীবনে খুব আনন্দে ছিলাম। মানে শোনা যায় না যে অনেক IAS, অনেক IPS, যারা অনেক বড় বড় চাকরি করেও, অনেক বড় বড়, আমাদের থানার একটা মানে কি বলবো দারোগা ছিল, কি টেনশানে সুইসাইড করেছিল গত 1-2 বছর আগে। তো মানুষ বড় বড় চাকরি করে, বড় বড় নাম দাম করে, টাকা জীবনের সব থেকে বড় জিনিস ছিল না আমাদের কাছে, তো তারাও সুইসাইড করেছে জীবনে। কিন্তু আমি একটা সামান্য সিভিকে চাকরি করতাম, তখন আমি 2800 টাকা বেতন পেতাম, ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি। তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে, যে জীবনে কোনো দিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনো দিন কল্পনাও করিনি আমি। মানে কি বলবো,
কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল, ওই দাদাটার বাড়ি ব্যারাকপুরে ছিল, আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল, আমার কলকাতাতে হেল্প করেছে। কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে, আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না ওখানে। আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে, যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি, আমি একা ছুটছি, আমাকে কেউ ফোন করেনি। দুই একজন খালি ফোন করেছে, হ্যাঁ আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে। কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয় যদি ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না। কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর ও নেগেটিভ, মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল। তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে, আর আমি তো আজকে দিয়ে 10 দিন হলো কিছুই খাইনি, ভাত খেয়েছি শুধু। আজকে প্রথম, আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না, ফল টল একটু খেয়ে থাকতে হবে 2 বার অল্প করে। আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো। তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম, মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি এত ভেঙে পড়লে হবে, তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে, তুমি ছাড়া আর আমার কে আছে। তো বেচারি, আমি তো স্বামী হই, ওর সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক, তাতে মনে হচ্ছে যে 12 যুগের সম্পর্ক। আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে। তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে। তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না। তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না, সেটা কুড়ে কুড়ে খাচ্ছিল যে ঠাকুর আমি কি, আমাকে আলপনাকে তুমি ঠিক করে দাও যে করে হোক। আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে আর যদি ওর যে গল ব্লাডারে যে স্টোনটা হয়েছিল, সেই স্টোনটা যদি আমরা 1 মাস আগে অপারেশন করে নিতাম তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না, তাহলে আগেই শেষ হয়ে যেত। তো গল ব্লাডারটা কোনো ম্যাটার না, ডাক্তারবাবু বলছে যে গল ব্লাডার, স্প্লিন, তারপর জন্ডিস, সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না, তার কারণ অন্য প্রবলেম। তো আমার ওয়াইফের এই যে যেটা গল ব্লাডারে স্টোন হয়েছিল সেটা জাস্ট 1 সেন্টিমিটারের ছিল। বলছে মানুষ 8-9 এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি, তো ওর একটা সামান্য, ওটার জন্য কিচ্ছু হয়নি। আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত। তো আমরা বুঝতেই পারিনি, যদি আমরা ওর যদি থ্যালাসেমিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে, ওকে ব্লাড দিতে হবে। যে মানুষটার কিছু নেই, এই মানে 28 বছর ধরে কোনো দিন ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড লেগেছিল। তো কি করে যে আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না। আমি না কি বলবো তোমাদের, আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি। যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে, তারপর হট করে এরকম হয়ে উঠি। তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না, তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে। তো কি বলবো, আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই। তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কি হয়েছে সে অপেক্ষায় ছিল। আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি, এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন ভিডিও করিনি, ওর অপারেশনটা কেন হয়নি, ওর ব্লাড ট্রান্সফ্লেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে, না আগে ও নেগেটিভ হয়েছে। আমরা কি বোকা, ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ? কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য, কারণ ওর রক্তে একটা বাত আছে, ওটা শুধু ওরা ধরতে পেরেছে। আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ, হিমোগ্লোবিন তো না, রেড ব্লাড সেল যে কী কারণে কমে যাচ্ছে। জল নিয়ে তো এখানে না, ওই একটা ইয়েতে ফিল্টারে না, এগুলো জল খাওয়া যাবে না। একটা একটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস না, প্লাস্টিকের একটা কিছু আছে দেখ, বোতল বোতল নিয়ে ওই মার্শাল থেকে নিয়ে। তো কী যেন বলছিলাম, তো এরকম ভুল করেছি।
একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় 4 বছর আগে, গত 7 দিন আগে, সেই রুগীটা সারভাইভ করবে 7 মিনিটও? বলেন তো আপনারা। ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয়, সারভাইভ করবে? মানে অপদার্থের সব মানে কথাবার্তা, নোংরামি। কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে, আমি চ্যানেলগুলো দেখেছি, ভিউজ সেরকম হয় না, আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে। তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে যে দাদা তোমরা আসো আসো। আর আমার শাশুড়ি মা, মানে আমাদের এমন পরিস্থিতি, আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না আর। মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা, শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম, সেটা হয়তো জীবনে কোনোদিন পারবো না। কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি, সেটা হয়তো তোমাদের আমি দেখাবো। আর আমরা না 9 মাস থেকে টাকা পাই। মানে মানুষের এমন ভাবসাব যে আমরা 10 লাখ টাকা করে মনে হয় মাসে পাই। আমাদের 2 বছর হলো ইউটিউবে, এই যে 2 বছর ধরে যে ভিউগুলো হয়েছে, 2 বছর ধরে হচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 2 বছর ধরে এক একটা করে ভিউ হয়। একদিনেই কিন্তু আমার একটা ভিডিওতে 1 মিলিয়ন হয়নি। তো টাকা আমরা পেয়েছি ওইভাবে, যেমন ভিউ হয়েছে তেমন। তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম, এরকম অনেকে বলছে। এই যে এখানে আমাদের বাড়ির পাশে আমার এই যে দিদা আছে, দেখো, এই যে এটা দিদা, এটা আমার মামি হয়, এই যে দিদা হয়, দেখো। এদেরকে বলে দেখো যে আমি কিরকম চেষ্টা করেছি। তোমরা ভেবে দেখো, আমার বাবা মাকে ছেড়ে চলে আসছে, আমি এখনো আমার বাবা মার সামনে বলতে পারবো যে আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম। কেন? একটা মানে আছে যে তুমি এটা ভুল বলছো দাদা। মানে চোখের দেখা যে মানে যুগান্তরের মতো হাজবেন্ড যে আলপনাকে এতটা টেক কেয়ার করছে, বা ধারণার বিষয় যে এতটা, মানে ওর বাবার বাড়ি আমরা সেদিন দেখতে গেছিলাম, মানে এতটা রাজস্বীয় যে এখানে যে কুড়ে ঘুরে আসে থাকে শুধু আলপনার জন্য। তো আর মা লোকে যে ভাইরাল করছে যে ভালো করে ট্রিটমেন্ট করেনি বা চিকিৎসা করেনি, এটা ভুল ধারণা সম্পূর্ণই। যারা চিকিৎসা জানে না তারা কি জানবে বলো তো? 5টা 6টা হসপিটালে চিকিৎসা করিয়েছি, নার্সিং হোমে। তারপর অনেক ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করেছি আমরা। আমরা তো সব ভিডিও দিতে পারি না, একটা রোগীকে নিয়ে যাচ্ছি, সব জায়গায় কি ভিডিও দিতে পারি? আমাদের কাগজপত্র সব ভর্তি হয়ে আছে, ঠিক আছে? সব জায়গায় কি দেওয়া সম্ভব? একটা রুগীকে আমরা বাঁচাবো নাকি হসপিটালে গিয়ে আমরা ভিডিও করব যে আমরা টাকা রোজগার করার জন্য? আমি ওই যে বললাম না, অনেক আইপিএস আইএএসরা সুইসাইড করেছে, কিন্তু আমি 2800 টাকায় আমি আলপনাকে হ্যাপি ছিলাম, অনেক শান্তিতে ছিলাম। এই যে পাড়ার লোকজনকে বলো, এই যে তোমাদের দেখাচ্ছি, আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল আনে তো, ওই যে কলসি করে, দেখো কত বড় কলসি। আমি এই যে এই দুটা ঢোক, আর এই যে দেখো এখানে বড় দুটা ঢোক আছে, আর এই যে ভাঙা একটা সাইকেল কিনেছিলাম, এই সাইকেলে করে আমি প্রতিদিন 5 বার করে, মানে 5 দুগুণ 10 বালতি করে জল নিয়ে আসতাম, কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয়। আলপনা আর আমার শাশুড়ি মা বাড়িতে স্নান করতো, পায়খানার জল, ওইদিকে রান্না বান্না, তারপর বাসন মাজা। মানে একটু থামো, আমি হাঁপিয়ে যাচ্ছি। মানে শরীর দুর্বল, আমাকে ব্যাঙ্গালোরের ডাক্তার বলেছে এই না, মানে কলকাতাতে ডাক্তার, যে ডাক্তার আমাদের দেখেছে তার নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচার্য। উনি একজন হেমাটোলজিস্ট, দারুণ ভালো ডাক্তার। এখানকার অনেক পেশেন্টরা ওনাকে দেখেন। তো যাই হোক, সেটা বিষয়ে এখন যাচ্ছি না। তো ওই ডাক্তার বলেছিল, যুগান্তর তুমি এখানে চিকিৎসা করে যেও, তোমার তো তুমি বলছো বুকে ব্যথা করছে, তো তুমি অতটা নেগলেক্ট করো না, এসো। তো আমি বললাম যে আমার পক্ষে ডাক্তারবাবু এখন এগুলো করা সম্ভব নয়, আমি পারবো না এখন। আমি চলে এলাম। তো আমি মাঝখানে 1টা বছর আগে অনেকগুলো সমস্যায় ফেস করছিলাম, অনেকগুলো অসুখ নিয়ে। তো তাও আমার মৃত্যুটা হলো না। আর যে বেচারিটা ছোটোর থেকে 5টা 6টা মানে কাকু, এত বড় অনেক বড় ফ্যামিলি, কিন্তু পরিমাণে অর্থ কম, অনেক কষ্ট করে মানুষ হয়েছে, বড় হয়েছে, লেখাপড়া করেছে, ওই দলে যা হয় সেভাবে পড়াশোনা করে নিজের প্রতিভার বলে ও যখন 11-এ পড়ে তখন ওর বাবাকে ওর ভাই মেরে ফেলে। ওখান থেকে একটা লোকের বাড়িতে এসে ওঠে, ওখানে 10 বছর থাকে, 10 বছর না, ওর মা 10 বছর ছিল, কিন্তু ও মোটামুটি 5 বছর ছিল। তারপর তো আমার সঙ্গে বিয়ে হয়। ওখানে এসে অ্যালকামিস্টে রেখেছিল 1,70,000 টাকা, ওই জমি বিক্রি করে 2 বিঘা। কী করবে মেয়ে মানুষ? ওখানে ভয় পাচ্ছে, একটা বাড়িতে যদি কেউ মেরে ফেলে, সেই বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে কী পরিস্থিতি হয়। তো হচ্ছে
ওখান থেকে মেরে ফেললো, অ্যালকামিস্ট উঠে গেল। আমি তখন সংসারের দায়িত্ব নিলাম। কেবল একটু আমাদের ইনকাম শুরু হয়েছে। আলপনার জামা কাপড় পরার খুব শখ জীবনে, তো এত জামা কাপড় নিয়েছে, মোটামুটি ও মনে হয় কত টাকাতে জামা কাপড় নিয়েছে বলতে পারবো না আমি। হ্যাঁ, অনেকগুলো জামা কাপড় পরেই আছে, বেচারি ওগুলো পরতেই পারলো না। ওই এক সপ্তাহ আগে বেনারসি নিয়েছে। হ্যাঁ, একটা নিয়েছিল, মানে একটু সুস্থ হলো, ব্লাড ট্লাড দিয়ে 1-2 দিন, সেদিনই মানে কয়েকদিন যেন নিল। তো যাই হোক, তো তারপর এখন এইভাবে আমাদের ছেড়ে চলে গেল বেচারি। সত্যি তোমাদের বলবো, আমাদের সম্পর্কটা না এত মধুর ছিল, ওটা আমি বোঝাতে পারবো না। মানে হয়তো তোমাদেরও এরকম সম্পর্ক আছে, আমি হয়তো আমার জন্য বলছি যে হয়তো আমি আমারটা দেখছি, তো ওই জন্য ভাবছি যে খুব মধুর। কিন্তু ওর কৃষ্ণ, আমরা যে কৃষ্ণ ভক্ত হয়েছি একমাত্র আলপনার জন্য, কৃষ্ণকে চিনেছি। কিন্তু দীননাথ ও বলতো যে আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি, ওই জন্য সময় থাকতেই ভজন সাধন। কারণ পলাইতে পথ নাই, জম আছে পিছে। তো এগুলো। আর ইসকনের একজন বড় ভক্ত, ইসকনের বিজয় পতাকা স্বামীর ভক্ত ছিলেন মহারাজের, বিশাল বড় ফ্যান ভক্ত, আর বিশাল বড় একজন অনুপ্রাণিত ছিল। তো আমরা ওই লোকটার মুখের কথা দেখে ওই লোকটাকে ভালোবেসে আমরা বাড়িতে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বাদ দিয়ে দিই, সব কিছু বাদ দিয়ে দিই, নিরামিষ খাই। সকালবেলায় ভোগ, মানে সব সময় ভোগ হয়। ভোর 4টার সময় প্রতিদিন উঠতো, একবার স্নান করতো গরম জল করে, আর দিনের বেলা আরেকবার করতো। মানে তখন ওই যে মঙ্গল আরতি করতে হয়, শুধু কৃষ্ণ পাওয়ার জন্য 18 মালা 16 মালা জপ করতো, আরও 3 মালা আরও বেশি করেছিল প্রত্যেকবার। তারপর কৃষ্ণ অষ্টমী, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, একাদশী সব কিছু করা হতো। কিন্তু ও বলতো যে যদি আমরা কেউ মরে যায় আমাদের মধ্যে, তুমি, আমি, মা, যে কেউ, তাহলে ভেবো না যে কৃষ্ণ আমাদের সাজা দিল, কারণ আমাদের আয়ু অতটুকুই ছিল। কৃষ্ণ আমরা গত জন্মে খারাপ করে এসেছি, তার ফলে আমরা এই জন্মে যেইটুক সময় পেয়েছি, ওই জন্য সেইটুক সময়ের মধ্যে আমাকে কৃষ্ণ নাম করতে হবে। তাহলে আমি কিছুটা এগিয়ে যাব, আবার পরজন্মে হয়তো কৃষ্ণর যদি ভালো ফল করি, তাহলে হয়তো গোলক বৃন্দাবন পেয়ে গেলাম, অত তো পাওয়া সহজ নয়। আর না হলে আবার কোনো একটা ভালো ভক্তের ঘরে জন্ম হবে, 13 দিন থেকে 40, মানে 3 দিন থেকে 40 দিনের মাথায় আবার জন্ম হয়ে যাবে, চিন্তা নেই। এরকম বলতো যখন ভালো থাকতো। কারণ এই জন্ম মৃত্যুতে না ভালো না, পুনর্জন্মটা ভালো না, কারণ জন্ম হলেই আবার মরতে হবে, আর জন্ম হওয়া মানেই মায়া। এই যে আমরা মায়া কাটাতে পারছি না, আমরা মানে বিমর্ষ হয়ে পড়েছি, কি বলবো। তো আমি এসছি এই জায়গাটা, আবার আমরা এখানে থাকবো আমার শাশুড়ি মাকে নিয়ে কিছুদিন। কারণ এই নাকড়াকুড়িটা না, ভেবেছিলাম চলে যাব, কিন্তু নাকড়াকুড়ি থেকে আমরা যত কষ্ট করে হোক যেতে পারছিলাম না। আমাদের সব কোনো জায়গা কিন্তু আমরা খুঁজে পাইনি, জায়গা কিনবো খুঁজে আমাদের কৃষ্ণ মিলাচ্ছিল না, জানি না, এটাই হয়তো কপালে ছিল। তো বেচারির এই স্মৃতিগুলো আমার সব সময় মনে পড়ছে। আর আমি স্বামী হয়তো, মানে আমাকে স্বামী মনে করতো না, ও আমাকে কি বল প্রাণনাথ মনে করতো, যে মানে ওটা আমি আর বলতে পারবো না। সম্পর্কটা না আলাদাই ছিল আমাদের। তো আমাদের ছেড়ে চলে গেল আজকে। আর আজকে কিছু নোংরা কয়েকজন মহিলা, যাদের কোনো মনুষ্যত্ব, বিবেক কিচ্ছু নেই। আমাদের চ্যানেলে আপনারাই বলছেন যে তোমাদের ভিডিও বানিয়ে কিছু বলা উচিত। আমার বন্ধুরা, এই মামি, আমার পাড়ার লোকজন সবাই বলে নাকি ওদের ভিডিও পাচ্ছে। তো কিছু ভিউজের আশায় উল্টা পাল্টা কথাবার্তা নিজের চ্যানেলে দিয়ে যাচ্ছে, যে ওর অপারেশনটা করিয়ে নিলেই ও ভালো হয়ে যেত, ওর অপারেশনটা করে নিলে ও মানে আরও অল্প দিনেই মরে যেত, আমরা বাড়িতে নিয়ে যেতে পারতাম না কোথাও। তো যাই হোক, আর ওয়ান্স মানে একটু ছোট্ট একটা পাথর ওর শরীরে, মেন হচ্ছে রেড ব্লাড সেলটা নষ্ট হয়ে যাচ্ছিল। কি আমি ডাক্তারকে বলেছি কি কারণে, কারণ বলছে যে ওকে বাঁচাতে হবে। তো ও ভালো মানুষ, কিন্তু এতটা সিরিয়াস কীভাবে যে কলকাতা যেতে যেতে হয়ে গেল আমি জানি না। সব কিছু ব্লাড দিয়ে শরীর একদম সুন্দর হয়ে গেল, কথাবার্তা একদম হাসি, কি তোমরা দেখছিলে না হসপিটালে কীরকম যেন হাসছিল, মুখ নড়াচ্ছিল, কে যেন ভিডিও ছেড়েছে দেখলাম, তখন ওরা হসপিটাল থেকে ভিডিও। তো আমি আর আমাদের চ্যানেলে এই যে হাসির ভিডিও, বউ শাশুড়ি, ও এমন একটা ইন্টেলিজেন্ট মেয়ে ছিল, 1 ঘন্টার মধ্যে 10টা স্ক্রিপ্ট তৈরি করতে পারতো আর কি, বউ শাশুড়ি নিয়ে। কিন্তু এই যে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও হয়েছে, ব্লগ ভিডিও বাদ দিয়ে, যেগুলো হাসির ভিডিও,
সেগুলো ভিডিওর সমস্ত স্ক্রিপ্ট আলপনা 3টা 4টা করে ভিডিও দিনে আমরা দিতাম, সমস্ত স্ক্রিপ্ট আলপনা তৈরি করতো। আর বাদবাকি কাজ যেগুলো ছিল সেগুলো আমি করতাম। চ্যানেলটা মেনটেন করা, কোনো গাইডলাইন স্ট্রাইক এলে বা কোনো ভায়োলেশন এলে বা কোনো কিছু প্রবলেম এলে বা চ্যানেলে হয়তো রিচ কম থাকলে বা অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো আরও কিছু ল্যাপটপের কাজ থাকে যেগুলো মোবাইলে হয় না, তো সেগুলো আমি মেনটেন করতাম। তো বেচারি আমরা ওই জন্য মানে সেটাও বড় ব্যাপার না, আমরা হয়তো কাউকে পেয়ে যাব যে স্ক্রিপ্ট তৈরি করার জন্য হাসির, কিন্তু আমাদের মধ্যে থেকে ওই যে আমার শাশুড়ি মায়ের যা সেই অভিনয়টা যেটা করতো সেটা হয়তো আর কোনো দিন আসবে না। আমরা যে হাসিটা হাসতাম সেটা হয়তো কোনো দিন পাবো না। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি একটা কৃষ্ণ ভক্ত বউ নিয়ে আসো, আমি এখনই চাই, আমি থাকতে পারছি না, আমাকে বলেছে। মানে মানুষের মানে কি বলবো, যাই হোক আমার শাশুড়ি মা বলেছে, আমি কিছু মনে করিনি এটাতে। কৃষ্ণ ভক্ত মেয়ে একটা নিয়ে আসলে তাহলে ভালো লাগবে বলছে, কিন্তু আমার পক্ষে ওটা সম্ভব না। আমি বলেছি আমার শাশুড়ি মাকে যে আমি আপনাকে দেখবো, সারা জীবন দেখবো, আপনার নিয়ে কোনো প্রবলেম হবে না, সারাটা জীবন আমার বুক দিয়ে আগলে রাখবো। আলপনা যখন ভালো ছিল তখন বলতো কি যে আমি আমার বাবা জীবনে সুখ পাইনি, আমিও মনে হয় পাবো না রে, যখন সুখের সময় আসবে তখন মনে হয় আমিও মরে যাব, তখন আমার মায়ের দেখো ভোগা, আমার মায়ের দেখো। কিন্তু আজকে যে কথাগুলো সত্য হয়ে যাচ্ছে মানে মানে সেটা আর আমি কল্পনা করতে পারবো না। তো বেচারি যে কোথায় আছে জানি না। আর একটা আশ্চর্য জিনিস হয়েছে, আমি সেটা বলতে পারবো না। মানে ও চলে যাওয়ার পর থেকে ওটা বললে মানুষ বলবে যে ওরে বাবা আরও বেশি বেশি কথা, ওই যে ইয়ের ব্যাপারটা, মালা টালা ওগুলো বলবো না, থাক, মানুষ ফালতু বলবে, কিন্তু সত্যি যেটা সেটাই হয়েছে। তো আমরা না খেয়েছিলাম কয়েকদিন থেকে, ওটা তো আমাদের মধ্যে করতেই হবে, এই নিয়মটা ওর জন্য তো করবো আমি। আর আমাদের হচ্ছে অনুষ্ঠান বলতে বলে দিচ্ছি, আমাদের হচ্ছে 25 তারিখে আছে, 25 তারিখে হবে হচ্ছে ক্ষৌরকর্ম, আর আদ্য শ্রাদ্ধ ও পারলৌকিক ক্রিয়া হবে 22শে শ্রাবণ, মানে 26শে জুলাই, ওটা হচ্ছে শুক্রবার। আর 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 মহাপ্রভুর ভোগ হবে 14ই শ্রাবণ, মানে 30শে জুলাই আমাদের বাড়িতে ওখানে, মঙ্গলবার। হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। তো কার্ড ছাপানোর জন্য এই যে দিতে এসেছি। তো এখনও আমার মনে হচ্ছে না, তোমাদের মনে হচ্ছে না, ভাবো যে তোমরা মনে করছো যে আলপনা এখনও কোথাও না কোথাও আছো, এরকম হতেই পারে না। তো তাহলে আমরা কিভাবে, আমার শাশুড়ি মাকে আমি নিয়ে আছি, আমি নিজে আছি, মানে মাথা, শুধু আমার ক্ষেত্রে এটা হলো না, আমি দেখলাম তো আরও অনেক কয়টা ইউটিউবার ছিল যারা জীবনের চরম শিখরে এসে জীবনে কেবল একটু মানে একটু হাসি হাসবে, বাড়ি ঘর বিষয় আশায় ওগুলো তো কিছুই হয়নি। আমরা জাস্ট একটা জায়গা খুঁজছিলাম যে 50-60 হাজার টাকা শতক, 6-7 শতক 8 শতক মতো যদি জায়গা বা 10 শতকও যদি পাই তাহলে নিতে পারবো, তার বেশি যদি হয় আমরা 1 লাখ টাকা শতক হলে মানে 5-6 শতকের বেশি নিতে পারবো না। তাহলে আমরা কত টাকা রোজগার করেছি ভাবো। তো তার মধ্যে কত টাকা খরচা হয়েছে আমার। আলপনা একটু শখের মেয়ে, তো শখ করতো, আমি কোনোদিন ওকে বাধা দিইনি, আমার শাশুড়ি মাকে ওকে। আমি অত জামা কাপড় পরতাম না, এই সেই ও পরে কী হয়, ছেলে মানুষ তো যে কোনো একটা জামা কাপড় পরলেই হয়ে যায়। তো ফাইনালি ওকে আমরা হারিয়ে ফেললাম। আর আমাদেরকে নিয়ে 2টা পয়সা হয়তো পাবে, আমি জানি না, ওই সমস্ত ভিউ করে হয়তো $100-150 পাবে, 10-15 হাজার টাকা রোজগার করবে, কিন্তু মিথ্যা প্রচার করে কি যে লাভ হবে জানি না। আর এটাও আমি বলছি, ওরা মিথ্যা, আমি আইনত আশ্রয় তো নিবই, সে আইন মানে সেটা অ্যাকশান নেবে কিনা আমি জানি না। আমি অলরেডি আমাদের থানার অফিসারের সঙ্গে কথা বলেছি, এসআইয়ের সঙ্গে, আমার বাড়ির পাশে আমার বড় উকিল আছে মামা, তার সঙ্গে কথা বলেছি, আর আরও সব অনেক জায়গায় যোগাযোগ করেছি, সাইবার ক্রাইম থেকে শুরু করে। ওরা আমার পিটিশান চাচ্ছে, একদম কড়া পিটিশান চাচ্ছে। আর যারা এই সমস্ত অপপ্রচার করেছে তাদের কি এভিডেন্সের ভিত্তিতে ওরা বলেছে আমি জানি না। আমরা নাকি ব্লাড ট্রান্সফিউশন ভুল করেছি, ওর এই গলব্লাডার স্টোন পাথর বের করে দিলেও বেঁচে যেত, ও বের করে দিলে মরে যেত, মনে হয় এরকম একটা ব্যাপার। তো আমরা বুঝতেই পারিনি, আলপনা নিজেও বুঝতে পারিনি যে ওর শরীরে 8.5-9 হিমোগ্লোবিন থাকা সত্ত্বেও আলপনাতে কলকাতাতে গিয়ে ওকে চলে যেতে হলো। যাই হোক, ডাক্তারবাবুকে অপ্রাণ চেষ্টা করেছে,
ষোলোশো 16-17টা ডাক্তার, অনেক মানে নার্স, অনেক আরও সারা রাত্রি চেষ্টা করেছে, করে পারেনি, এই তো ব্যর্থ হয়েছে। যখন রাত্রি 5টার সময় ফোন আসে, দিল। তখন আমি ছিলাম আমার শাশুড়ি মার পাশে। ফোন এলো, ব্রহ্ম মুহূর্তে মারা গিয়েছে, ও চলে গেছে আমাদের ছেড়ে। ও পেয়ে গেছে, আপনারা আশীর্বাদ করুন, ও যেন পেয়ে যায়, ওর জন্য ওই স্বপ্নটা পূরণ হয়, যেন ও যেন গোলক সেই কৃষ্ণের কাছে যেন থাকে, সে কৃষ্ণ যেখানেই থাকুক। ও বলতো যে আমার কাছে গোলক বৃন্দাবন, আর আমি স্বর্গ চাই না, এটা আমাকে বলতো সবসময়, স্বর্গে যেতে চাই না। ও বলতো যে গোলক বৃন্দাবন বা কৃষ্ণ যেখানে যে থাকে সেখানে যেন আমি, কৃষ্ণ যদি মর্ততে থাকে তাহলে সেখানে যাই, কৃষ্ণের যেন মানে কৃষ্ণ যেখানেই থাকুক সেখানে যেন আমি থাকতে পারি, এটা বলতো। এটাই আর কি চাইতো। আর এরকম বলতো। আর বাড়িতে আমাদের ভাগবত ছিল, আমরা মায়াপুর থেকে নিয়েছিলাম 6,500 টাকা দিয়ে, পুরো সেট, গীতার সেট, চৈতন্য চরিতামৃতের সেট, ওগুলো পড়তো তো, আর খুব ভালো লাগতো। মানে ভাগবত দারুণ জিনিস, তোমরা পড়লে মানে কি বলবো, তোমাদের নেশা হয়ে যাবে, এরকম একটা জিনিস ছিল ভাগবত। ও পাঠ করতো, আর গীতা যে কতবার শেষ করেছে তা মানে বলা যাবে না। বলতো গীতা আর দান করতে 108 টাকা। তবুও বলতো যে মৃত্যুটা কোনো ব্যাপার না, একটা শরীরের না, এই যে আমাদের বলতো যে আমাদের শরীরের যেমন আমরা জামা কাপড় চেঞ্জ করছি, কারণ ওটার মালিক হচ্ছে আমি, তাই ওটাকে চেঞ্জ করছি, কারণ ওটা আমার এখতিয়ার। তো সেরকম আমাদের মধ্যে যে এই দেহটা, আমাদের যে আত্মা আছে, সে আত্মার এখতিয়ার, আর আমাদের আত্মাটা পরমাত্মার এখতিয়ার, মানে পরমাত্মা যদি মনে করে আত্মাকে নিয়ে নিতে পারে। তো এরকম বলতো। আরও অনেক সে গল্প, যে ধর্মের কথা বললে আরও অনেক কথা হবে। সবসময় আমরা কৃষ্ণ কথা শুনতে পেতাম, ভীষণ আনন্দে ছিলাম, ভীষণ আনন্দে, কি বলবো। মানে গীতা তো 108 কৃষ্ণ টাকা ছাড়া দান আমরা করছে। কিছুই বুঝি না। এই যে তোমাদের দেখাচ্ছি, লাইটটা অন করতো। দেখা এদিকে, তোর লাইটটা দেখা। আচ্ছা দেখাবো না আমি আর, কারণ তোমরা তো আমাদের ঠাকুরের ঘরটা দেখেছো, ওটাই দেখাতাম, গীতা ভাগবত দেখেছো। তো এরকম গল্প করতো মানুষটা সবসময়। আমরা যখন থাকতাম, আমরা সিনেমা টিনেমা ওগুলো দেখতাম না অতটা, এমনি মোবাইল দেখতাম, আর এরকম গল্প করতাম সবসময়, যেটা শুনতো। আর ওখানে ওই যে বিজয় পতাকা স্বামী, তারপর আরও অনেক অনেক প্রভু যারা ছিলেন, তাদের উনি ওই আলপনা হচ্ছে এরকম শুনতো ভাগবত, আর নিজেও পাঠ করতো, অনেক অনেক গল্প শোনাতো। যে বলতো কি, যে সব থেকে বড় হচ্ছে পরমাত্মা, তার থেকে ছোট বলে যে আমাদের আত্মা, তার থেকে ছোট বলতো যে আমাদের দেহ, তারপর থেকে বলতো যে তার থেকে ছোট মন, তার থেকে ছোট শরীর, তারপর বলতো যে তার থেকে ছোট হচ্ছে বাবা মা, তার থেকে ছোট বলতো বউ, তারপরে না তার আগে বলতো তার থেকে ছোট সন্তান, তারপর মানে স্বামী স্ত্রী, তার থেকে ছোট বলতো যে বন্ধু বান্ধব, তার থেকে ছোট বলতো যে মানে আত্মীয় স্বজন, না আগে আত্মীয় স্বজন, তারপরে বলতো বন্ধু বান্ধব, তারপরে বলতো সব থেকে ছোট বলতো প্রতিবেশী। তো এরকম গল্প শোনাতো জানো। মানে এটা মানে ভাগবতের কথা আর কি। যাই হোক, হয়তো ভাগবতের কথা, আমি তো অত ওর মতো পড়িনি। তো মেয়েটা আমাদের জীবন থেকে চিরকালের মতো চলে গেল, ওকে তো আর ফিরিয়ে আনতে পারবো না কোনো দিন। তো তোমরা আশীর্বাদ করো জীবনটাকে, আলপনার মাকে, মানে আমার শাশুড়ি মাকে যেন সারা জীবন যেন আমি দেখে রাখতে পারি, আর তোমাদের তো সবসময় দেখাবো। আর এই জন্যই এই লাইভটা বিশেষ করে আসা, তোমাদের জন্য আসা। আর এই জন্যও আসা যে তোমরা বলছো যে যারা উল্টাপাল্টা কথা বলছে তাদের বিরুদ্ধে যেতে হবে, সে প্রশাসন আইন কি ব্যবস্থা নেবে সেটা আমার কাছে ম্যাটার না, তবে আমি যাব, আমি নিশ্চয়ই যাব। আমার খালি এটা পার হয়ে গেলেই আমি যাব। যারা অলরেডি ভুল স্বীকার করেছে, যে না আমরা না জেনে ভুল, অনেক কটা ইউটিউবার দেখলাম ওরা ভুল করেছে, বলছে যে আমরা সত্যি ভুল করে বলেছি, না জেনেই উল্টাপাল্টা কথা শুনেছি। আমি অলরেডি, যে ভুল করে সে ভগবানও তাকে ক্ষমা করে, আমরা তো কি, তো আমার কোনো ব্যাপার না। কিন্তু না জেনে না শুনে একটা আজগুবি মন গড়া কথা বলে দিলে হবে? তো তোমরা যে যেখানে থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, আমাদের একটু সাহস দাও, হিম্মত দাও। আর আমরা পারছি না, মানে কি বলবো, বলার ভাষা নেই। এই যে দিদা, এই যে সবাই এখানে দিদারা সব বসে আছে, এরা এরা মানে এরা সবাই গিয়েছিল। আর এখানে আমাদের এই বাড়িতে অনেকে আসছো, এখানে এসো না, যদি যাও তাহলে কর্দতেই যেও। আর কমিউনিটি পোস্ট আমি ডিলিট করেছিলাম, কারণ আমার রক্তের আর দরকার নেই। মানুষ অনেকেই ফোন করে বলছে দাদা রক্তটা
আমার হয়ে যাবে, একটু সময় দিন, এরকম মানে অনেক ফোন আসতে আসে। ওই জন্য আমি কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিলাম। আর ওখানে ফোন নাম্বার আছে, অনেকেই ফোন করছে। আমাদের মানে মানসিক অবস্থা আরও খারাপ ছিল, তো সেই জন্য ডিলিট করে দিলাম, যে কী হবে। তো যাই হোক, ওগুলো আমার কাছে কে কী বললো না, কোন ইউটিউবার কী বললো, আমার ওগুলো ম্যাটার, আমার কাছে ওগুলো ম্যাটার করে না। কারণ আমি আমার কাছে সত্য নিয়ে, বিবেক নিয়ে, মনুষ্যত্ব নিয়ে বাঁচবো, আর এরকম ছোট হয়েই বাঁচবো জীবনে। আর যেদিন মারা যায় সেদিন মনে হয় অষ্টমী তিথি ছিল নাকি, আর মনে হয় আর ব্রহ্ম মুহূর্ত ছিল, আর রথযাত্রা ছিল। এটা একটা ভালো জিনিস। তো সেটা তো আমরা, যা হয়েছে হয়েছে। তো আমরা আশীর্বাদ করবা যেন আমরা ওর ওর হয়ে যেগুলো মানে কর্মের যে কাজ ক্রিয়া, সেগুলো যেন সঠিকভাবে করতে পারি, এবং আলপনাকে আমরা যেন সবাই মিলে পরম ধানে মানে ভগবানের কাছে প্রার্থনা করে নিয়ে যেতে পারি। বাস, আর কিচ্ছু চাই না। ও খুশি হলেই সব খুশি। ও এমন বলতো যে আমরা তিনজনই পরম ধামে থাকবো, আমরা সবাই সবার সঙ্গে থাকবো, ভীষণ খুশি, এরকম বলতো। মানে নিজের কথাও কোনোদিনও ভাবতো না, সবসময় যা করতো আমাকে আর ওর হতভাগ্য মাকে এইভাবে বলতো। আমি সব থেকে কাছের ছিলাম তো আলপনার, মানে এই জন্য আমি বুঝতে পারছি না যে কি, আমার এখনও বুঝতে পারছি না যে আমি কি করব। আমার এখনও মনে হচ্ছে যে আমি মানে কি বলবো। তো সেগুলো আর বলি লাভ নয়, আমার তো বলতে চাই না ওগুলো কথা। তো তোমরা এসো, পারলে আমাদের এখানে এসো, আমাদের সঙ্গে দুটো কথা বলে যেও, এটাই আমি চাই। আর আর কিছু চাই না। আর সব থেকে বড় চাওয়া আমার আলপনা যেন ভালো থাকে, আর তাহলেই আমি ধন্য। আর ভিডিও নিয়ে আমরা ভিডিও মনে হয় মানে চ্যানেলই বাদ দিয়ে দিব নাকি তার ঠিক নেই। আর সবাই বলছে যে বাদ দিও না, তোমরা এইভাবে চালিয়ে যাও। তো জানি না পারবো কিনা, সেই শক্তি ভগবান দিবে কিনা, বা আলপনা যদি দিতে পারে ওখান থেকে, কৃষ্ণের ধাম থেকে। যে কৃষ্ণের পরম ধামে যাবে তার সব কিছু মনে থাকবে। তো এটাই খুশি যে সবাই সবাইকে চেনা যায়, এরকম নাকি। তো তোমাদের কোনো প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না আজকে, আর সেরকম আমার মুড নেই বা সেরকম আমার পরিস্থিতি নেই। তো বলবো যে তোমরা সবাই আমাকে ছোট সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, একজন ছোট নির্বোধের মতো তোমরা আমাকে একটু শক্তি দিও মনে। বেচারিকে তো বাঁচাতে পারলাম না, জীবন থেকে আমার চলে গেল। তো আর কিছু বলার নেই আমার, এখানেই চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো।